বার্সেলোনা হেরে গেছে জিরোনার কাছে 2-1 গোলে হেরে তারা লা লিগার শীর্ষস্থানটাও হারিয়েছে। এবং বার্সেলোনার এই ম্যাচে হারের আগে বার্সেলোনা এই ম্যাচে জেতার পথে ছিল। লামিন ইয়ামাল ফার্স্ট হাফে একটা পেনাল্টি মিস করেছেন, সেকেন্ড হাফের শুরুর দিকে আরো একবার বার্সেলোনা এগিয়ে গেছে। বার্সেলোনাকে স্বস্তি এনে দিয়েছিলেন পাও কুবার্সি তার প্রথম লা লিগা গোলে, কিন্তু এরপরই ঘটনা পরিবর্তন। লেমার এবং পরে গিয়ে আরো একটা গোলে জিরোনা বার্সেলোনাকে হতাশ করে পাক্কা 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এই হচ্ছে ম্যাচের সম্ভবত অন্যতম বিতর্কিত ঘটনা। একেবারে শেষ দিকে যেটা হচ্ছে গিয়েছিল তাদের উইনিং গোল, সেই উইনিং গোলের সময় কোন দিকে ফাউল করা হয়েছে এমন একটা দাবি বার্সেলোনা করা হলেও সেইটাতে রেফারি ভিআর পর্যন্ত যায়নি বা সিদ্ধান্তটাও চেঞ্জ হয়নি। সেই দিকে এসে জিরোনার রোহা তিনি রেড কার্ড পেলেও বার্সেলোনা তাদের হারটা এড়াতে পারেনি জিরোনার এগেইনস্টে। বার্সেলোনা দেখলো তাদের এই সিজনের 7ম হার, এবং আপনি যদি খেয়াল করেন 5 দিনের মধ্যে বার্সেলোনা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হারলো। কোপা দেল রেতে আতলেটিকো মাদ্রিদের এগেইনস্টে বিধ্বস্ত হওয়া এবং এরপর জিরোনার এগেইনস্টেও এই ম্যাচটা হারা। রিয়াল মাদ্রিদ তারা স্বস্তিতে থেকে এই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা সংহত করে রাখে। রিয়াল মাদ্রিদ সম্ভবত চিন্তাও করে নাই যে এইভাবে বার্সেলোনাকে টপকে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা এই সপ্তাহ শেষে ধরে রাখতে পারবে। জিরোনার সঙ্গে ফার্স্ট হাফেও বার্সেলোনা ভালোই খেলছিল, তারা একের পর এক সুযোগ তৈরি করেছিল, কিন্তু সেখান থেকে তারা সুযোগগুলো কনভার্ট করতে পারছিল না। সেকেন্ড হাফে বার্সেলোনা যখন একবার এগিয়ে গেল, লোকে হয়তো ভেবেছিলেন যে না ঠিক আছে বার্সেলোনা স্বস্তির গোলটা পেয়েছে। পাও কুবার্সি যেভাবে গোলটা করেছেন জোস কোন্দের ওই ক্রস থেকে ভালো একটা গোল ছিল, কিন্তু এরপরে বার্সেলোনার হাত থেকে ম্যাচটা ধীরে ধীরে ফসকে যেতে থাকে। 2 মিনিটের মাথায় যখন গোলটা লেমার করলেন, সেখানে বার্সেলোনার ডিফেন্ডিং লাইনের দায় আপনি আরো একবার দিতে পারেন, যতবার খুশি ততবার চাইলে আপনি সেটা দিতে পারেন। এবং তারপরে বার্সেলোনা একরকম নিজেদের অর্ধেক কোণঠাসা হতে শুরু করলো ধীরে ধীরে আস্তে আস্তে। জিরোনার সঙ্গে তারা অ্যাটাক করবে সেই চেষ্টাটা তারা করে যাচ্ছিল, কিন্তু খুব একটা অন্যদিকে ফল তারা বের করতে পারছিল না। স্পেশালি 63rd মিনিটে যখন রাফিনিয়াকে তুলে ফেলা হলো ওই গোলটার পরপরই, মানে যখন জিরোনা ইকুয়ালাইজ করেছে, এরপরে শেষের দিকে রাফিনিয়ার মিসটাও সম্ভবত হান্সি ফ্লিককে ভুগিয়েছে। কিন্তু যে গোলটা বেলত্রান করেছেন, যে গোলে জিরোনা ম্যাচটা জিতেছে আর বার্সেলোনা হেরেছে, এই গোলটা নিয়েই বা এই গোলের বিল্ড আপ নিয়েই যত আলোচনা, যত বিতর্ক, যত প্রশ্ন। হান্সি ফ্লিক বলছেন এটা তো পরিষ্কার একটা ফাউল ছিল। এই সিদ্ধান্ত নিয়ে কথা আছে মিশেল অর্থাৎ জিরোনার কোচেরও। তবে এই জায়গায় আমি একটু হান্সি ফ্লিক কি বলছেন সেটা শুনে নেই। এই নিয়ে কি আর বলবো, আপনারা দেখেছেন তো সবই, এটা ফাউল ছিল নাকি ছিল না। ধন্যবাদ, বুঝেছেন তো তাহলে। মানে প্রেস কনফারেন্সে তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন এবং তারপর তিনি একরকম বলছেন ওয়াজ মাহফিলের মতো যে ঠিক না বেঠিক। তারপরে তিনি সবাই উত্তর দিয়েছে ঠিক ঠিক ঠিক, এটা আসলে ফাউল হওয়া উচিত ছিল। এরপরে তিনি আবার কন্টিনিউ করছেন খুব বাজে খেলেছি সেকেন্ড হাফে, এর কোনো অজুহাত হতে পারে না। কিন্তু রেফারিং লেভেলও আমাদের মতোই ছিল, মানে আমার খেলার মতোই ছিল। তার মানে হয়তো লেভেলটা ভালো ছিল না। আমার মনে হয় হান্সি ফ্লিকের এই বিশ্লেষণে সবকিছু আছে। বার্সেলোনা জোর দিয়ে দাবি করতে পারবে না এই ম্যাচে তারা যেটা ডিজার্ভ করে। ইনফ্যাক্ট একটা ড্র হলে হয়তো তারা বলতে পারতো যে ঠিক আছে এটা ডিজার্ভিং একটা ড্র আমরা পেয়েছি, কিন্তু বার্সেলোনা এই ম্যাচে জেতার মতো কোনো খেলাই খেলে নাই। সমস্যাটা শুরু হয়েছে ওই জায়গায় যখন বেলত্রান গোল করেন, তার ঠিক আগে ক্লদিও এচিভেরি যেভাবে জোস কোন্দের পায়ের ওপরে হামলে পড়েছিলেন, সেখান থেকে বল দখল নিয়ে পরে গিয়ে বেলত্রান করেন, বেলত্রান সেখান থেকে ফিনিশিংটা করেছেন। দেখেন এই ম্যাচের একেবারে শুরুর দিকটাতেও যদি আপনি যান, বার্সেলোনার একটা কিন্তু প্রবলেম আপনার এই সিজনে হচ্ছে, সেইটা হচ্ছে 100টা গোল তারা পেয়ে গেছে সিজনে, কিন্তু 24টা যখন আপনার রাফিনিয়ার ওই শটটা যখন আপনার পোস্টে লাগলো, 24 নম্বর বার্সেলোনার গোলে অ্যাটেম্প সেইটা হচ্ছে আপনার আটকে গেল পোস্টে। এরপর লামিন ইয়ামাল যখন আপনার পেনাল্টিটা নিল, মানে আপনি কি বলতে চাইছেন যে বার একটা বড় একটা বাধা বার্সেলোনার চলছে এই পুরো সিজনটা জুড়ে। এরপর যখন লামিন ইয়ামাল যখন পেনাল্টিটা আপনার পেল, তখন সেটাকেও তিনি কনভার্ট করতে পারলেন না, সেটাও যে আপনার লাগলো বার পোস্টে। ফার্স্ট হাফটা ওই অবস্থায় বার্সেলোনা শেষ করলো। সেকেন্ড হাফে মনে হচ্ছিল আপনার বার্সেলোনার প্রথম গোলটা যখন আপনার পেয়ে গেছে, এরপর বার্সেলোনা নিজেদের খেলার ধরনটা চেঞ্জ করতে পারবে। আপনি দেখেন জিরোনা কিন্তু হাইল্যান্ড ডিফেন্স তারা মেইনটেইন করছিল একেবারে ম্যাচের শুরুর দিকে। রাফিনি একদিকে রয়েছেন, লামিন ইয়ামাল একদিকে রয়েছেন। গতকালকে লেভানডস্কিকে রেস্ট দিয়ে অর্থাৎ শুরুর একাদশে না রেখে ফেরান তোরেসকে দিয়ে স্টার্ট করানো হলো, কিন্তু বার্সেলোনা ওই প্লেয়ারটা বার্সেলোনা কন্টিনিউ করতে পারেনি ওই হাইল্যান্ডের এগেইনস্টে। অথচ এই হাইল্যান্ডকে, বার্সার হাইল্যান্ডকে একেবারে চোখে আঙুল দিয়ে ফার্স্ট গোলটার সময় আপনার দেখেন না,
খানিকটা লেট রান করে কিভাবে বিট করলো জিরোনা। হ্যাঁ, আমরা এটা নিয়ে প্রচুর বিশ্লেষণ করতে পারবো, কিন্তু যে সিদ্ধান্তটা ম্যাচের মোড় ঘুরিয়েছে বলে হান্সি ফ্লিক দাবি করছেন, তিনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আমার দল মোটেই ভালো খেলে নাই, কিন্তু ওখানে আসলে হওয়া কি উচিত ছিল, রেফরির আসলে কি সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, ওইটা একটা পরিষ্কার ফাউল, যেখানে জোস কোন্দের পায়ের ওপরে বা অ্যাঙ্কেলের নিচের দিকটায় ক্লদিও এচেভেরি গিয়ে বল দখলের জন্য, তিনি ইন্টেনশনালি করছেন এমনটা বলছি না, খেলতে গেলে এমনটা হয়, কিন্তু রেফরির চোখে ওটা ধরা পড়লে আসলে তিনি সেখানে সরাসরি ফাউল দিতে পারতেন। পরের প্রসঙ্গটা আসবে, গোল যখন হয়ে গেছে তাহলে আপনার রেফরি যদি মাঠে ডিসিশন না দিয়ে থাকেন তাহলে কি ভিএআর এ যাওয়া উচিত? এখন ভিএআর এ না গিয়ে খুশি হয়েছেন জিরোনার কোচ, তার আবার আলাদা একটা যুক্তি আছে যেটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। একটা কাউন্টার অ্যাটাক ছিল, ক্লদিও বলের জন্য চেষ্টা করেছে, ও তো আর ফাউল করার মানসিকতা নিয়ে বুট উঁচুতে তোলেনি। যদি মাঠের রেফারি ফাউল কল করতেন তাহলে হয়তো হতে পারত, কিন্তু ভালো হয়েছে যে ভিএআর এখানে হস্তক্ষেপ করেনি। আর তার চেয়ে বড় কথা, আমরা যা খেলছি তা তারপরে ম্যাচের মাত্র একটি ঘটনা নিয়ে ফোকাস করা আসলে অন্যায়। আমি তার সঙ্গে পুরোপুরি একমত। এই জায়গায় ভিএআর পর যদি হস্তক্ষেপ করতো তাহলে ঘটনাটা এরকম ভাবে অনেকে দাঁড় করাতে পারতেন যে খেলার ন্যাচারাল ফ্লোকে আসলে খুব বেশি আতসী কাচের নিচে পর্যবেক্ষণ করা হচ্ছে, সবকিছু দাগ টেনে টেনে মেলানো হচ্ছে। কিন্তু বার্সেলোনা নিজেদেরকে আনলাকি ভাবতে পারে এই ভেবে যে কিছুদিন আগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যখন তারা 4-0 গোলে ম্যাচটা হারলো, সেখানে 4-1 করার একটা সুযোগ ছিল। সেকেন্ড হাফে শুরুতে 4-1 হয়ে গেলে ইউ নেভার নো 4-2 হতে পারতো, 2 লেগের ম্যাচ, পরের লেগে যে কোনো কিছু করতে পারে। গোলের দিক থেকে তো বার্সেলোনা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ পেত। সেখানে প্রায় 8 মিনিটের যে ভিএআর চেকের পরে তাদের গোলটা বাতিল হলো। এই জায়গায় ভিএআর কোনো হস্তক্ষেপই করলো না। এই নিয়ে আসলে খেদটা বার্সেলোনা থাকতে পারে, কিন্তু বার্সেলোনা জোর দিয়ে ওটা বলতে পারবে না যে এই ম্যাচ জেতার জন্য আমরা খুব আহামরি মানের ফুটবলটা খেলেছি বা খেলতে পেরেছি। এটার পেছনে হান্সি ফ্লিক কয়েকটা যুক্তি দেখাচ্ছেন। তিনি বলছেন তার দল কিছুটা ক্লান্ত, একটানা তারা ম্যাচ খেলছে, সেটা সত্যি কথা। যদিও রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের তুলনায় বার্সেলোনার সমীকরণ কিছুটা ভিন্ন। আতলেতিকো মাদ্রিদের কথা আপনি চিন্তা করতে পারেন, তাদেরকে কোপা দেল রেতে খেলতে হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের এই প্লে অফ তাদের খেলতে হচ্ছে, সবচেয়ে বেশি ধকলটা তাদের উপর দিয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে নাই ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এক্সট্রা দুটো প্লে অফ তাদেরকে খেলতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন তারা প্লে অফ খেলতে নামবে, তার আগে বার্সেলোনাকে টপকে রিয়ালের শীর্ষস্থানে উঠে যাওয়া একটা বড় ঘটনা। আর বার্সেলোনার জন্য ঠিক উল্টো দিকের একটা সেটব্যাক। তারা জানে তারা দুটো ম্যাচ কম খেলতে পারবে রিয়াল মাদ্রিদের তুলনায়, সেই জায়গায় রিয়াল মাদ্রিদের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাডভান্টেজটা তারা নিতে ব্যর্থ হলো এমন একদিনে যেদিন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। দেখেন, রিয়াল মাদ্রিদের থেকে একদিকে আপনার কম খেলবে চ্যাম্পিয়ন্স লিগে, অন্যদিকে আপনার যেহেতু কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ বিদায় হয়ে গেছে, ওই জায়গাটা আবার ইকুয়ালি তারা দুইটা ম্যাচ আসলে বেশি খেলতে হচ্ছে। কিন্তু বার্সেলোনার জন্য সবচেয়ে অ্যালার্মিং যেটা, ওই যে 5 দিনের ব্যবধান বলা হচ্ছে, একটা 5 দিনের নাইট মেয়ারের মধ্যে বার্সেলোনা আসলে রয়েছে। সেইটা যদি আপনি হিসেব করেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে বার্সেলোনা তাদের স্বভাব সুলভ খেলাটাই খেলতে পারেনি। সিজনের কোন এন্ডে এসে যখন আপনার রিয়াল মাদ্রিদ আপনার পিছু করছে, চ্যাম্পিয়ন্স লিগের হিসেবটা আপনি আলাদা রাখেন, যেহেতু বার্সেলোনা ডিরেক্টলি আসলে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 খেলবে। কোপা দেল রের ফার্স্ট লেগে আপনি হেরে গেছেন, সেকেন্ড লেগের আগে আপনি প্রেসারে পড়ে গেছেন, এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে ওই ফার্স্ট লেগের হারটার কারণে। এই টার্নটার মধ্যে বার্সেলোনার রিয়াকশনটা কি হয়, যে রিয়াকশন হান্সি ফ্লিক দেখাতে চেয়েছিলেন জিরোনার এগেইনস্ট এই ম্যাচটায়, সেটা তো আপনার আরো ব্যাকফায়ার করলো। এখন তো লা লিগার নেক্সট ম্যাচেও বার্সেলোনা তো হচ্ছে এনরমাস প্রেসারে থাকবে, আপনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হেরেছেন। সেই প্রেসারটা নিয়ে বার্সেলোনাকে আগামী দিনগুলোতে চলতে হবে, যেটা রিয়াল মাদ্রিদের ওপরে একরকম ছিলই না। লা লিগার কথা যদি চিন্তা করেন, মানে এই সিজনে এখনো পর্যন্ত লা লিগাকে আপনি যদি বিচার করেন, কোনোভাবেই বার্সেলোনার 2 নম্বরে থাকা উচিত না। মানে এটা হচ্ছে উচিত অনুচিতের কথাবার্তা, কিন্তু দিন শেষে ফুটবল তো আর এসব মেনে চলে না, এসব মেটেও চলে না। যদি এই রিসেন্ট ফর্ম দেখেন, রিয়াল মাদ্রিদ লা লিগায় 8টা ম্যাচ জিতেছে। হ্যাঁ, কারণ ওইটা হাইলাইট কেন হয় না, রিয়াল মাদ্রিদ সুলভ খেলাটা আপনার 8টা ম্যাচ খেলতে পারে। কিছু ম্যাচ আবার সাবি আলোনসো জেতা আছে, সবগুলো মানে সব মিলিয়ে ধরেন লাস্ট 8টা ম্যাচ মাদ্রিদের জেতা। একটা দলের কোচ বরখাস্ত হয়েছে, এরপরে এত ঘটনা ঘটেছে, তারপরে সেই দল টপে থাকে। বার্সেলোনা তো স্টেবল তাদের তুলনায় অনেক বেশি, তাদের প্লেয়াররাও ইনজুরি থেকে ফিরেছে, কিন্তু ক্লান্তির যে ব্যাপারটা দেখানো হচ্ছে তার পেছনে আরেকটা মানে স্পষ্ট লক্ষণ আপনি দেখতে পারেন এই ম্যাচে, যখন এরিক গার্সিয়াকে তুলে ফেলা হলো। এরিক গার্সিয়াকে তুলে ফেলে শেষের দিকে রোনাল্ডো আরাউজোরাও নামলেন, যেহেতু রোনাল্ডো আরাউজোর এর আগে জিরোনার সঙ্গে লাস্ট মোমেন্টের গোল ছিল, যেই গোলে বার্সেলোনা জিরোনার সঙ্গে ম্যাচটা জিতেছিল। কিন্তু এইটা হচ্ছে কোন জিরোনা, যে জিরোনা রেলিগেশন ব্যাটেলে আছে। আর লা লিগার রেলিগেশন ব্যাটেল পয়েন্ট টেবিলের 10 থেকে 20 পর্যন্ত সব দল চাইলে রেলিগেটেড হয়ে যেতে পারে। 17তে আপনার
ছিল, এরপর এখন 12তে চলে কাইন্ড অফ এরকম। একটা ম্যাচ জিতলে আপনি এক লাফে অনেক দূর যাবেন, এক ম্যাচে পয়েন্ট হারালে আপনি এক লাফে ধাপে চলে যেতে পারেন রেলিগেশন জোনের কাছাকাছি অথবা রেলিগেশন জোনে। এইরকম টাইট একটা অবস্থা থেকে কাতালান ডার্বিতে জিরোনা যে পারফরমেন্স দেখিয়েছে, কয়েকটা নামও আপনি নিতে পারেন। এই যে রোকা যিনি রেড কার্ড দেখেছেন, বেলফ্রানের নাম আপনি নিতে পারেন, থমাস লেমার গোল করেনই না, টানা 2 ম্যাচে জিরোনার হয়ে তিনি গোল করেছেন। ড্যালি ব্লিন্ড, এদেরকে আমরা তো আসলে নিয়মিত দেখি না, রিয়াল বার্সার সঙ্গে খেলা হলে আমাদের জিরোনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়তো হয় বা সেই সময় আমরা একটু লক্ষ্য রাখতে পারি। এই ফুটবলাররা জান প্রাণ ঢেলে দিয়েছেন, সেই তুলনায় বার্সেলোনার কাছ থেকে ওই আকাঙ্ক্ষার জায়গাটাতেও কিছুটা ঘাটতি ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, বার্সেলোনা এই ম্যাচে আসলে 4-5-6 গোলে পিছিয়ে পড়তে পারত যদি হোয়ান গার্সিয়া বার্সেলোনার গোলকিপার ওই সেভগুলো না করতেন। ডাবল সেভ, আরো কতগুলো সেভ তিনি ম্যাচ জুড়ে করেছেন। এই হচ্ছেন গার্সিয়া, যিনি আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ওইরকম একটা ভুল করে গোল হজম করলেন। তিনি তো শিক্ষা নিলেন, কিন্তু বার্সেলোনা কি আসলে শিক্ষা নিল? শেষের দিকে গার্সিয়া এমনও পরিণতি পাচ্ছে, দুটো সেট পিস সিচুয়েশনে তিনি চলে গেছেন বক্সের ভেতরে, কিন্তু তার দল হারছে, দুবার তিনি গেছেন। তার মানে মাঝখানে একবার একটা ইন্টারাপশন আছে, সেই জায়গায় তিনি দৌড়ে আবার প্রায় চলে যাচ্ছিল, যাচ্ছেন আসছেন, শেষের দিকে গিয়ে একটা কমেডিতে পরিণত হয়েছিল বার্সেলোনার খেলার স্টাইলটা, আর জিরোনা তাদেরকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছিল না। এবং এই জায়গায় আপনার বার্সেলোনার এখন বললো না যে শিক্ষাটা হয়তো ওয়ান গার্সিয়া তিনি পেয়েছেন, এখন টিমের বাকিরাও যেন শিক্ষাটা পান। এই জন্য কিন্তু ডিরেক্টলি হান্সি ফ্লিক 2 দিনের একদম কমপ্লিট রেস্ট দিয়ে দিয়েছেন। একটা বড় বিপর্যয় আপনার বলবো, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হারা। এরপর বার্সেলোনা আসলে একটা ফ্রেশ রিস্টার্ট দরকার, কারণ সিজনের এখনো কিন্তু কোনো কিছুই শেষ না। এমনও না বার্সেলোনা আপনার জিরোনার সাথে এই ম্যাচ হারার পর লা লিগার টাইটেল রেসকেও ছিটকে গেছে, এইটা না। তাদের হাতে ব্যাটেলটা ছিল, সেই ব্যাটেলটা তাদের হাত থেকে এখন রিয়াল মাদ্রিদের হাতে চলে গেছে। পেড্রি হয়তো বা ফিরে যাবেন, এই মাসের মধ্যেই পেড্রি মোটামুটি ফিরে যাবেন, তার একটা নিশ্চয়তা পাওয়া গেছে। গাভিকে হয়তো বা পেতে আর একটু সময় লেগে যাবে বার্সেলোনার। রাফিনিয়া তো ফিরলেন এই ম্যাচটায়, তো পেড্রি রাফিনিয়া ফেরার পর হয়তো বার্সেলোনা ওইটা চাবে আমাদের আগের টোনটা আবারও সেট করতে হবে। মাচ নিডেড ব্রেক বার্সেলোনার জন্য, কারণ বার্সেলোনা সেই ডিসেম্বরের পর থেকে টানা 3 দিন পর ম্যাচ খেলে যাচ্ছে। এখন প্রথমবারের মতো তারা এই বিশ্রামটা পেয়েছে যে 6 দিন পরে তাদের ম্যাচ। এমন ঘটনা গত 2-2.5 মাসে ঘটেই নাই বার্সেলোনার সাথে, স্পেশালি ওই যে মানে ইয়ার ব্রেকটার পরে, মানে ক্রিসমাস ব্রেকের পরে যে একটা নিউ ইয়ারের ব্রেক থাকে, এরপর থেকে একটানা তারা ম্যাচ খেলে যাচ্ছে। এই জন্য 6 দিনের 2 দিন হান্সি ফ্লিক বিশ্রাম দিয়েছেন, কিন্তু এই বিশ্রামটা আসলে প্লেয়ারদের খুব ভালো যাবে না, কারণ তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে নেমে গেছে। বার্সেলোনা সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জটা বেশ ভালোভাবে ফেস করতে যাচ্ছে, কিন্তু আমি এইটা বলবো না জোর দিয়ে যে রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠেছে বলে রিয়াল মাদ্রিদ আসলে লিগ জিততে পারে। মানে আমরা যদি এই সিচুয়েশনে মাত্র 2 পয়েন্ট, না এই সিচুয়েশনে এসে যদি আমরা মানে 2 পয়েন্টের আগে পরে হিসাবে এসে যদি আমরা বলি যে সিজনের শেষ দিকে মানে আপনি কাকে দেখছেন লা লিগাটা জিতছে, মানে বার্সেলোনাকে এখান থেকে কি করতে হবে বা রিয়াল মাদ্রিদকে কি করতে হবে? দেখেন 14 ম্যাচ এখনো হচ্ছে, এবার লা লিগায় বাকি আছে। আর যেটা আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদ ধরেন 8টা ম্যাচ, লাস্ট 8টা ম্যাচ জিতেছে, কিন্তু যে খুব মাদ্রিদ সুলভ খেলা তারা 8 ম্যাচের মধ্যে দেখাতে পেরেছে, বা মাদ্রিদীয় যে স্টাইলটা সেটা কিন্তু 8 ম্যাচে আসলে দেখা যায় না। ইমপ্রুভ করেছে, ডাউনগ্রেড হচ্ছে বার্সেলোনার। ওই জায়গায় বার্সেলোনা যেমন আপনার স্লিপ অফ করেছে, মাদ্রিদের পক্ষেও হয়তো বা জিনিসটা হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় আপনার 33-34 রাউন্ড যাওয়ার আগে এবারে লা লিগা নিয়ে আসলে কোনো কিছু প্রেডিক্টও করা যাবে না। মানে 34 রাউন্ডের আমার মনে হয় এটা আরেকটা রোলার কোস্টার রাইড হতে যাচ্ছে। মানে রিয়াল মাদ্রিদ যদি চিন্তা করে যে আমরা কিছু না চাইতেই সবার উপরে উঠে গেছি, এখন আমরা কোনো ম্যাচ হারবো না, আমরা চেষ্টা করবো না, এল ক্লাসিকো একটা বাকি আছে, এল ক্লাসিকোটা জিতে যদি তারা যেতে পারে সেটা তাদের হাতে আছে। মানে এল ক্লাসিকো জিতে 3 পয়েন্ট, মানে 2 পয়েন্টে দেখবেন হচ্ছে আপনার এই সিজনেই এল ক্লাসিকোটাই হয়তো টাইটেলটা ডিসাইডার হয়ে যায়। হয় ধরেন এইভাবে যদি এল ক্লাসিকোর আগে 2 দলই এভাবে জিততে থাকে, একদিকে রিয়াল জিতলে হচ্ছে 5 পয়েন্টের গ্যাপ, নাহলে বার্সেলোনা জিতলে তাদের 1 পয়েন্ট। আমার কাছে মনে হয় বার্সার এইখান থেকে যেটা করা একটু ফ্রেশন আপ করা দরকার। লাস্ট কয়েকটা ম্যাচে আমরা এরকম ইঙ্গিত পেয়েছি যে হান্সি ফ্লিক বোধহয় তার কৌশলে একটু পরিবর্তন আনার চেষ্টা করছেন বা আনছেন, কিন্তু যে জায়গায় তিনি কোনো পরিবর্তনের কোনো রকম চেষ্টাও করছেন না বলে মনে হয় আমাদের সাদা চোখে খেলা দেখে, সেটা হচ্ছে যে ওই ডিফেন্সিভ লাইনটা, যেটা নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই কথা বলে আসি। জিরোনার সঙ্গে আপনি হাই ডিফেন্সিভ লাইন খেলবেন, এটি ন্যাচারাল, আপনি বার্সেলোনা আপনি সেটা খেলতে চাইবেন জিরোনার মাঠে গিয়ে, কিন্তু জিরোনা আপনাকে সে সুযোগ দেয় নাই। জিরোনা যখন হাইলাইন ডিফেন্ডিং করা শুরু করলো ম্যাচের শুরু থেকে, তখন বার্সেলোনার জায়গা কতটুকু ওইখানে খেলার জন্য খুব মাঠের সাইজ এত কমে যায়। তারপরে
বার্সেলোনা ও জিরোনাকে অ্যালাউ করা নাই যে খুব লো ব্লকে খেলার জন্য। জিরোনা লো ব্লক হয়েছে ম্যাচের শেষ অংশে গিয়ে, তাও ওইটা আসলে লো ব্লক বলার কোনো রকম কোনো উপায় নেই। ধরেন আপনি 2-1 গোলে লিডে আছেন, আপনি তো চাইবেনই হচ্ছে একটু সেফ খেলতে। কিন্তু ওই যে রাইট সাইড ধরে ধরেন কোন জায়গাতে এক্সপ্লয়েট করে বার্সেলোনাকে, যেই জায়গায় বার্সেলোনা এক্সপ্লয়েটেড হয়েছে বারবার, কোনদের জায়গাটা পুরো ম্যাচ জুড়ে যতবার জিরোনা বল পেয়েছে তারা চেষ্টা করেছে কুনদের পেছনে ওই জায়গায় বলটা যদি ঠেলা যায়, সেটা কখনো কখনো মিডফিল্ডে কম্বিনেশন পাস খেলে, সেটা কখনো কখনো লং বলে, অথবা মানে ঝড়ের বেগে গিয়ে, মানে একটা আছে না যে আপনি যাচ্ছেন, আপনি জানেন না বল নিয়ে কই যাবেন, কিন্তু কোনো না কোনো ভাবে বল পৌঁছে গেছে জায়গা মতো। জিরোনা সেটাও ট্রাই করেছে এবং সেটা দিয়েও তারা সাকসেসফুল হয়েছে। মিডফিল্ডে দানি ওলমো আর ফ্র্যাঙ্কি ডিয়ং এই দুজন তো স্টার্ট করলেন। দানি ওলমো মোটামুটি, ফার্মিন লোপেজও ছিলেন। ফার্মিন লোপেজ ফার্স্ট হাফে বেশ কয়টা সুযোগ পেয়েছে, তাও বক্সের একটু বাইরে থেকে বা জাস্ট বক্সের ভেতর থেকে। এর বাইরে সুযোগ তৈরির দিক থেকে চিন্তা করলে লামিন ইয়ামাল সুযোগ হাতছাড়া করছেন, যেগুলো তার অন টার্গেটে রাখার কথা, অন টার্গেটে রাখতে পারেন নাই। বার্সেলোনা গত কয়েক ম্যাচে, মানে এই আতলেতিকোর আগের লা লিগার ম্যাচগুলো যদি দেখেন, সেই জায়গাতেও ওই মায়োরকার সঙ্গে খেলায় 3-0 গোলে তারা হয়তো জিতেছে, কিন্তু জেতার আগে এইরকম সুযোগ তারা দিয়েছে অপোনেন্টকে। যেহেতু সুযোগগুলো ওই দল কনভার্ট করতে পারে নাই, বার্সেলোনার সমস্যা নেই, বার্সেলোনা গোল টোল দিয়ে জিতে গেছে। এই ম্যাচে তারা গোল আর করতে পারে নাই, গোলের দেখা পায় নাই, অপোনেন্ট ঠিকই গোল দিয়ে দিয়েছে। বার্সেলোনা একটা সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এগুলো জিততে চাইলে তাদের এই হাইলাইন ডিফেন্ডিং এর কোনো না কোনো জায়গায় গিয়ে অন্য কোনো ভার্সন তাদেরকে সম্ভবত খুঁজে পেতে। আবার দেখেন যখন গার্সিয়া হচ্ছে এই দলটার 11 হচ্ছে থিতু হলেন ইনজুরি থেকে ফিরে, তখন কিন্তু হাইল্যান্ড ডিফেন্স কিন্তু টোটালি হচ্ছে কোনো আলোচনায় ছিল না, কারণ বার্সেলোনা তখন সবগুলো ম্যাচই আসলে এরিক গার্সিয়া জিততে ছিল। না, জুয়ান জুয়ান গার্সিয়া, গার্সিয়ার কথা আমি আচ্ছা, বলছি। হ্যাঁ। তো এরপর যখন আপনার ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হারলো, তখন কিন্তু আবার আলোচনা শুরু হয়েছে এই হাইল্যান্ড ডিফেন্স কিভাবে ওয়ার্কআউট করছে। গতকালকে আমরা দেখলাম লেফট ব্যাকে জেরার্ড মার্টিনকে একাদশে ফিরিয়ে আনা হলো, রাফিনি একাদশে ফিরলেন। তো ব্যাকলাইনটা না, স্টেবিলিটিটা বার্সেলোনা হচ্ছে যখন ম্যাচ হেরে যায় তখনই কিন্তু আলোচনাটা শুরু হয়ে যায়। আপনি যে ধরেন এই উইন্টার ট্রান্সফারও আপনি ক্যান্সেলোকে নিলেন, কোথায় আপনি ক্যান্সেল বসে থাকলেন আর কি পুরো সময়, কিন্তু মানে ব্যাক লাইনের কারো না ইন্ডিভিজুয়াল আপনি মানে দোষ দিতে পারবেন না, বরং ওই যে ইউনিট যখন ওই অপারেটটা তারা করে, মানে অফসাইডটা হতে পারতো ফার্স্ট গোলটায়, স্লাইড অল্পের জন্য সেটা অন সাইডে নিজেদেরকে তারা রাখতে পেরেছিল। অপোনেন্ট এইভাবে যদি জিরোনা আপনাকে ফাঁকি দিতে পারে, ওয়াই নট কিলিয়ান এমবাপ্পে? এক্স্যাক্টলি। দেখা যাক আসলে লা লিগার এই রেসটা শেষ পর্যন্ত কতদিন এই দুর্বিরাল রেসেই টিকে থাকে।